বদিউর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে যাই। স্থানীয় নির্বাচনের আলোচনা শুরু হয়েছে। আহ, বেশ কয়েকটি এনসিপি তো অলরেডি প্রার্থী দিয়ে দিয়েছে, জামাতও বলছে তারা এককভাবে নির্বাচন করবে, সরকারও বলছে এই বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন তারা দিবেন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিচ্ছে। আপনার কাছে কি মনে হয়, যে আগে একটু জেনে নিই যে এই বছরে স্থানীয় নির্বাচন কি আসলেই হবে? আমি তো আশাবাদী। হুম। এই কারণে আশাবাদী যে পার্টি ইন পাওয়ার হুম। যারা সরকারে থাকে হুম। তারা তাদের তাওয়াটা একটু গরম থাকতে থাকতে রুটি সেঁকতে সুবিধা পায়। হুম। যে একটা ওভারওয়েলমিং মেজরিটিতে আসলো, অতএব এই পপুলারিটি ধরে থাকা অবস্থায় নির্বাচনটা করে ফেলতে পারলে তাদের জন্য আমি সুবিধাজনক মনে করি। হুম। কারণ যেভাবে সরকারের শুরুতে কিছু চমকপ্রদ বিষয় দেখা গিয়েছিল, বিশেষত ব্যক্তি বিশেষ প্রধানমন্ত্রীর ক্যারিজমেটিক বা কিছু কাজকর্মে, সেটা আস্তে আস্তে একটু সমালোচনায় পড়তেছে। হুম। যেমন বাঙ্গাতে বাসের থেকে চাঁদা নিয়ে গণ্ডগোল হয়ে গেল, নেয়ার পরে তাকে থানায় নিয়ে গেল, কিন্তু পরে বাজাদের স্থানীয় নেতা কেউ গিয়ে তাদের ছাড়াই নিয়ে আসলো। তাইলে আইন যে সবার জন্য সমান প্রয়োগ হবে এটা হয় নাই। এগুলা দিয়ে আবার দলীয়করণে সেটা দেখা যেতেছে। পাড়াতে বা চাঁদাবাজি যেগুলা ডাকাতেও হচ্ছে যেসব এলাকায়, হুম। হকার টকার থেকে শুরু করে যেটা ঘটে, সেখানেও দেখা যায় যে আগে আওয়ামী লীগের লোকজন করত, মানে এখন হাত বদল হয়েছে। এখন হাত বদল হয়েছে। এবং কিছু কিছু জায়গায় বরং দুই পক্ষ আপোষে করতেছে, ওরা ওরা। যেমন আমি আমার নিজের গ্রামেই একটা অবস্থায় দেখেছি যে ছাত্রলীগের যে পান্ডা গুন্ডা, সেখানে দখলবাজি, নদীর মাটি বিক্রি, রাত্রে জমিনের টপ সয়েল এনে অন্যের জায়গা ভরাট করা করতো, মাদকের ব্যবসা করতো। তো আমাদের সবচেয়ে সুবিধাজনক একটা অবস্থা হলো মাদকের ব্যবসাতে আবার আমাদের পুলিশ টুলিশ মাদকের লোক গেলে ওরা কেমনে আবার চলে যায়, হুম। খবরও পায়, আবার তারা এদেরকে খুঁজে পায় না। অতএব সেটা বহাল ধরে তো এখনও তো মোটামুটিভাবে দেখা যায় যে ওরা ওরা একসাথে রইল। হুম। আমি ব্যক্তিগতভাবে আগেও এক অনুষ্ঠানে বলেছিলাম যে আমার একটু জায়গা এরকম একটা ছাত্রলীগের পান্ডা টাইপের একজন দখল দিয়ে দিছে বিক্রির সময়, তার জায়গার সাথে আমার কেনার জায়গাটুকু দিয়ে দিচ্ছে আর কি। 2-2.5 ডিসিমেল হবে, হয়তো 4 লাখ 5 লাখ টাকা। এটা তার সময় তো ভয়ে উঠাতে পারি নাই, আরও যেন না নিতে পারে ওয়াল করে রাখছি। হুম। এখন ওয়াল করে রাখার পরে এখন এটা তো দিবেই না, বলে যে আপনি তো আপনার সীমানা ওয়াল করছেন। রিজিম চেঞ্জের পরে যারা আছে বিচার আচার করে, ওখানে তো বিচার তো সব লেনদেনের বিচার হয় যেটুকু হুম। শুনেছি। আমার প্রতি 2 মাসে গড়ে একবার, এবং এবার তো পরপর বেশি যাওয়া হলো। বলে যে আপনি এটা আবার চাইতেছেন, কি জন্য চাইবেন, আমরাই তো। এরপর তো আর জবাব থাকে না। হুম। একটা বেশি অসুবিধা হচ্ছে যেটা আমি দেখলাম, আওয়ামী লীগের এই পান্ডা গুন্ডা যেগুলা ছিল, আমরা আওয়ামী লীগের গুন্ডামি তো ছাত্রলীগের গুন্ডামি স্বাধীনের পর পর দেখেছি, হলে দেখেছি। হুম। প্রথম তো সেখানে শুরু হইলো এনএসএফের ওই 75-78 যাওয়ার পরে, তো তখন স্বাধীনের পরে গুন্ডামি করলো ছাত্রলীগের। এমপি সাহেব না খেপলে হয়, উনি আবার আওয়ামী লীগের না এমপি না ছিলেন না তো। শুনতে ভালোই হ্যাঁ, না লাগতেছে। আওয়ামী লীগের এমপি ছিলেন, সেই হিসেবে যদি লাগে, যদিও এখন বদলায় চলে আসছেন। তো সেই সময় হলের মধ্যে এসএম হলে দিনে দুপুরে ওই যে ইন্টারনাল টেবিল টেনিস খেলার সেখানে এনে ভিন্ন মতের লোকরে এনে এভাবে টেবিলের উপরে আঙ্গুল আঙ্গুল রেখে রেখে। এটার উপরে প্যারেক হাতুড়ি দিয়ে মারতে চিৎকার আমরা দেখেছি। এ তো শুরু হইলো। তারপরে যখন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সাথে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ এরা একসাথে হয়েও নির্বাচনটা ডাক দিতে পারবে না দেখলো, তখন তো আবার ব্যালট বাক্স লুট হইল। হুম। আমি সে সময় আবার ভিকটিম হয়ে গেলাম, আমাকেও মারতে নিয়ে গেল। তার কারণ আমি ইনসিডেন্টালি ঠিক ডাকসু ইলেকশনের আগে পূর্বদেশে, তখন পূর্বদেশে কলাম লিখতাম এবং শিক্ষার্থীর পত্র একটা লেখা পোস্টে লিখে ফেললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী হওয়া এই ক্যাপশনে। সেটার মধ্যে ভিতরে কথা ছিল যে এইবার ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ সব একসাথ হলেও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে ছাত্রলীগ আছে জাসদের, হুম। ওদের সাথে পারবে না। তো এবং না পারলে কি হবে, বিকালবেলা ব্যালট বাক্স লুট হবে। এটা আগাম লিখলাম তো নির্বাচনের 2 দিন আগে ছাপলো।
পরের দিন নির্বাচনের পরের দিন আমাকে হলে আমার রুম থেকে রুম নাম্বার 91 ওয়েস্ট হাউসের সেখান থেকে ছাত্রলীগের 3-4 পান্ডা উঠে ডেকে নিয়ে যাইতেছে, আপনাকে ডাকতেছে। হুম। আমি তো বুঝি ডেকে নেওয়া মানেই কিছু উত্তম মধ্যম নাইলে করলে খালাস ছুট্টুস করবে। তো আল্লাহর রহমত, এখন বললে তো আবার সবাই আমারে আবার আওয়ামী মনা বলা শুরু করতেছে, হাসিনা পালায় নাই, তার সসম্মানে পার করছে এসব বলার জন্য। হুম। এটা বললে আবার হয় কিনা। তো কামাল, শেখ কামাল তখন এসএমএলে অ্যাটাচ ছিল, আমি ছিলাম রেসিডেন্ট। তো যেহেতু ক্লাসমেট, ও সোশিওলজির 3তলায় আর্টস বিল্ডিংয়ের, আমি ইংলিশের 2তলায়, তো ও সেখানে বসা। কারণ ছিল আনোয়ারা, চিত্রনায়িকা আনোয়ারাকে এসএমএলের নাটকের জন্য নায়িকা করা হইল। হুম। তো সে রিহার্সেলের জন্য তারে নায়ক বানানো সে গিয়েছিল। ও দেখে বললো যে কিরে, ও যেছে সুসেকা। আমি বললাম যে এরা তো আমার নিয়ে যাচ্ছে বোধ মারবে টারবে। তখন সে বুঝে ফেললো, হ্যাঁ। সে থামাইলো, চিনস? বলে যে ও এরকম লিখছে কেন? বলে যে ও তো লিখবে, আমাকে আগে বলছে। ও 20 টাকা পায়, কোনো সময় 20 টাকা, 25 টাকা দিত। তো সেই অবস্থা যদি এখন হয়, বাঙ্গার থেকে যদি আবার লোক ছুটায় নিয়ে আসে, আবার গ্রামে যদি ওরাই করে, এরা আসে, বা এরা একসাথ হয়, একটু বৈষম্য বা একটু নূতনত্ব দেখতেছি। সেটা হইল ছাত্রলীগের ফান্ডামি গুন্ডামির সময় তাদের আবার নেতৃত্ব ছিল, কর্মী ছিল, নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে পারত। কিন্তু বাজাদের মধ্যে যেটা দেখতেছি, এখানে ওই যে গ্রামের লোকজন বললাম যে কে রে এখন নেতাকে, বলে যে এখন সবাই নেতা। জি, আপনার কাছে আবার আসবো। রনি ভাই, এই যে স্থানীয় নির্বাচনের আলাপ চলছে, জামায়াত এককভাবে নির্বাচন করতে চায়, এনসিপিও তারা মনে মনে ঠিক করছেন যে এককভাবে করবেন, আবার জোটের সম্ভাবনাও জিয়ে রাখতে চান, আর বিএনপি তো জাতীয় নির্বাচনের যে সাফল্য, সেই সাফল্য ধরে রাখতে চান। আর স্যার যেটি বললেন যে তাওয়া গরম থাকতে থাকতেই বিএনপি আসলে তাড়াতাড়ি ইলেকশন করতে চায়, কারণ বিএনপির জনপ্রিয়তা এখনো আছে। সব মিলিয়ে এবছরের নির্বাচন হবে হলে কি ধরনের পরিস্থিতি হতে পারে? এটা বলা যাচ্ছে না। এটা হলো বিএনপি যেটা করতে চাচ্ছে, সেটা তাদের যে নেতা প্রধানমন্ত্রী, তাকে তারা অনেক বড় করতে চাচ্ছে, সব দিক থেকে মহান, শিক্ষা দীক্ষা ভদ্রতা বংশ মর্যাদা, মানে এইরকম বঙ্গে আর কারো নেই। তারা বোঝাতে চাচ্ছে যেমনই বাবা তেমনি মা, তেমনি স্ত্রী, তেমনি শ্বশুর, তেমনি কন্যা, এইরকম একেবারে 14 জেনারেশন ধবধবে সাদা কেউ নেই। এটা হলো বিএনপির একমাত্র পুঁজি। জামাত যারা আছে, জামাত এনসিপি, তাদের সবারই বক্তব্য হলো উনি যেটা বললেন, খালি চাঁদাবাজি করে, খালি 2 নম্বরই করে, ময়লার বাক্স শেষ করে দেয়, ওইটা করে, ব্যাংক লুট করে, যাচ্ছে তাই জিনিসপত্র করে। তো এই যে একটা ওয়েব চলছে, এক গ্রুপ একেবারে ফেরেশতা ধবধবে সাদা, আর এক গ্রুপ যেটা আছে কি ওই সাদার গায়ে কালা লাগানোর জন্য তাদের যত রকম মেশিনারিজ আছে, সেই মেশিনারিজ নিয়ে তারা কৌশল চালিয়ে যাচ্ছে। যেমন ডাকসু ভিবি সাদেক কায়েমের একটা বিয়ে হলো, অসাধারণ। আমি তো এরকম বিয়ে দেখিনি, দেখলেই মনটা ভালো লাগে যে বিয়ে হয়তো আসলে এরকমই হওয়া উচিত। না না, দাওয়াত পাওয়ার মতো পর্যায়ে এখনো যায়নি, কিন্তু দূরে থেকে দেখে শান্তি। কিন্তু এত সুন্দর একটা চমৎকার বিয়ে, তা দেখে মানুষ মানে বলতেছে, বিএনপি লোকজন বলতেছে এটা একটা কাণ্ড হলো। এই সময় কেউ বিয়ে করে, দেশে এইভাবে শিশু মারা যাইতেছে আর এইভাবে বিয়ে করতেছে। আর তারপর খায় কি, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনা গরুর মাংসগুলো মুখে দিয়ে দিয়া কোনো বর এইভাবে সে বিয়ের মাংস নিজে নিজে খায় দাঁড়ায় দাঁড়িয়ে। এই ঘটনা কি দেখা যায়? সি 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 জামাতের আর মানে কি বলে ইজ্জত বলতে কিছু নেই। মানুষ একেবারে নিজেরা টাকা পয়সা দিয়ে তার দলের একটা ভিপিকে আগামীতে ঢাকা সিটি কর্পোরেশনে দাঁড়া করাবে। তো এই জন্য সেটা মেজবান দিলেই পারত, কিন্তু এরকম বিয়ের মতো একটা পবিত্র জায়গাতে গিয়ে এইভাবে রাজনীতি করা, এটা কি ধরনের জামাতের পক্ষে সম্ভব? মানুষ সমালোচনা করতেছে। আর এক গ্রুপ বলতেছে যে না, এদের আর বাপ মা নাই। একদিকে বিয়ের অনুষ্ঠানে গিয়ে আক্তের অনুষ্ঠানে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলো, আর অন্যদিকে সে উসমান হাদির কবরে এসে মোনাজাত করলো। বিয়ের সাথে একটা মৃত মানুষের যে সম্পর্কটা, এদের হাসতেও দেরি লাগে না, কাঁদতেও দেরি লাগে না। তো এই যে দেখেন যা কিছু হচ্ছে রাজনীতিতে, সব কিছু কিন্তু স্থানীয় সরকার যে নির্বাচন বা সামনের যে রাজনীতি, সেই রাজনীতিটা তাদের নিজেদের পক্ষে আনার জন্য এখানে উভয় দলই টুল হিসেবে ব্যবহার করছে। বিএনপি যেমন বলছে যে দেখো, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, আমরা আওয়ামী লীগকে ওয়াক ওভার দিয়ে দেব, তখন বুঝবা কত ধানে কত চাল। আওয়ামী লীগের যে জাতা, হ্যাঁ, আমরা তো দুজনে একসাথে বসে খেয়েছি, তো তখন তোমরা বুঝবা দৌড়িয়া তখন আর লাভ হবে না। আবার জামাতে যারা লোকজন আছে,
তাদের এ পার্টি, বি পার্টি, সি পার্টি বিভিন্ন রকম আছে না, তাদের সাথে তাদের বক্তব্য হলো যে জামাতের সাথে বিএনপির সাথে এই দূরত্ব এটা ঠিক হচ্ছে না। এরা হলো জড়োয়া ভাই, একই বৃন্তের দুটো ফুল। তো এই একই বৃন্তের দুটো ফুল, আমু এবং আমি এবং মামু, এদের একটা এখন স্লোগান হয়ে গেছে পার্লামেন্টের ভিতরে, আমি এবং মামু। এখন কে আমি আর কে মামু আই ডোন্ট নো, বাট এই কথাগুলো বলা হচ্ছে। তো সেখানে দূরত্ব হবে কেন? এদের মধ্যে তো থাকবে একেবারে একটা যাকে বলে অ্যাডজাস্টমেন্ট, চমৎকার একটা খাতির থাকবে, বুকের সঙ্গে বুক, কলিজার সঙ্গে কলিজা এদের মিলানো থাকবে। তো সেখানে যদি দূরত্ব তৈরি হয়, সেই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে আসবে। এখন জামাতও আওয়ামী লীগের ভয় দেখাচ্ছে, আর বিএনপিও আওয়ামী লীগের ভয় দেখাচ্ছে। আর ওদিকে শেখ হাসিনা, সে বলছে দাঁড়া, মাত্র 6 মাস আসতেছি উইদিনসের মধ্যে। সব মিলিয়ে একটা ত্রাহি ত্রাহি অবস্থা। এবং এর মধ্যে একদিকে প্রধানমন্ত্রী চীন যাবেন। এখন চীন ডোনাল্ড ট্রাম্প ভ্রমণ করলেন। ডোনাল্ড ট্রাম্প ভ্রমণ করার পর সঙ্গে সঙ্গে পুতিন বললেন যে আমিও আসতেছি চীনে। বাংলাদেশের লোকজন বলছে দেখো আমাদের নেতা কত বড়। ডোনাল্ড ট্রাম্প, পুতিন, এরপরে তারেক রহমান সাহেব বেজিংয়ে যাবেন। তো সেখানে কোথায় সে একজন বিশ্ব নেতা, মিস্টার শির সঙ্গে তার এই পর্যায়ের একটা রিলেশন, যেখানে পুরো উত্তরবঙ্গে 800 বেডের 1000 বেডের হসপিটাল হবে, বিমানবন্দর হবে, ওখানে সেই কি ব্যারেজ, তিস্তা ব্যারেজ হবে, পদ্মা ব্যারাজ, না পদ্মা ব্যারেজ তো হয়ে গেছে, তিস্তা ব্যারেজ হবে চীনের ইসে, পদ্মা ব্যারাজ হয়ে গেছে 33-36 কোটি টাকা, 34,000 কোটি টাকাতে। এটা কবে এটা কাজ শুরু, কবে হইল? না, ওটা এই তো তো এই বছর পাশে না হইল, না, যেটা আলোচনা একদিকে হচ্ছে পাশ হইলো। হ্যাঁ তো পাশ হইলে হয়ে গেল। এখন এটা তো ঘটনা হলো যে আপনি আমি যা বলি না কেন, তাদের ব্যাপারটা হয়ে ও, গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে হয়ে গেছে, মূল ব্যাপারটা হয়ে গেছে। এবং হয়ে গেছে, হ্যাঁ। তাদের বক্তব্যটা হলো যে এই সরকার মাত্র 2 মাসের মধ্যে, উইদিন 70 ডেজের মধ্যে এরকম একটা প্রকল্প তারা যাচাই করেছে, বাছাই করেছে, এবং যা কিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নটা 70 দিনের মধ্যে এটা ম্যাচিউর করে একেবারে একনেকে পাশ করে দিল। এবং এইটা পাশ করার ফলে তারা বলতেছে যে এটা পাশ করার পরে প্রায় 5 কোটি লোক ধনী হয়ে যাবে, 2 লক্ষ টন নতুন মাছ হবে, নদী ভরা শুধু পানি থাকবে, এবং ভারত ভয়ে থরথর করে কাঁপবে। এটা হলো বিএনপির একটা প্রচারণা। কোথায় জামাত, কি এনসিপি? আমরা এখন চিন্তা করতেছি 2041 সনের কথা, 2056 সনের কথা। জি। তো এই যে মানে রাজনীতির যে বাহাজ, সেই বাহাজের মধ্যে যে কাজটি করছে সেটা হলো বিএনপি যেটা চাচ্ছে, সে তার যে উন্নয়নের রকেট, তার যে জনপ্রিয়তার যে ব্যাপ্তি, বিস্তৃতি, হ্যাঁ, সেটাকে সে সরিয়ে দিতে চাচ্ছে সব জায়গাতে। আর জামাত শুধু বলছে যে বাপুগো, কিছু কথা তো হয়েছিল গোপনে গোপনে, সেটা কোথায় হয়েছিল বলার দরকার নাই, কিছু কথা তো আমাদের মধ্যে হয়েছিল। জি। এখন সেই কথাগুলো একটু দয়া করে স্মরণ করো, এবং তোমাদেরও সম্মান থাক, আমাদেরও সম্মান থাক, যেন এত তাড়াতাড়ি আমাদের মধ্যে রেষারেষি না হয়। এই স্থানীয় সরকার নির্বাচনেও কি কোনো কথা গোপনে গোপনে হয়েছে কিনা? এখনো তো অনেক কথা শুনতে পাচ্ছি যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মধ্যে একটা নিয়ে নেগোসিয়েশন হচ্ছে, এরকম নানা রকম কথাবার্তা হচ্ছে। এরকম কোনো আলাপ আপনারা পেয়েছেন কিনা? বা জামাত যদি এককভাবে ইলেকশন করে কেমন করতে পারে? এনসিপি যদি জোটে না গিয়ে তারা এককভাবে, অলরেডি তারা প্রার্থী ঘোষণা দিয়েছে, তাদের ওখানে দিয়ে হ্যাঁ, তাদের সমীকরণটা কি হতে পারে? একটু অ্যানালাইসিস জানতে চাই আপনার। আমার কাছে এটা ইন্টারেস্টিং ছিল। স্থানীয় সরকার নির্বাচন তো জানাফা জাতীয় নাগরিক পার্টির, এরা আগে চেয়েছিল জাতীয় নির্বাচনের আগে। সেই সময় কিন্তু আমি স্থানীয় সরকার নির্বাচন আগে হোক পছন্দ করতাম। আমিও। আমার কিন্তু সাপোর্ট ছিল স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, তাহলে লোকালি যেহেতু দলীয় প্রতীকী হবে না, সলিড লোক, উপযুক্ত লোক আসবে। কোনো রাজনৈতিক সরকার জাতীয় সরকারে যখন সরকার গঠন করে, তখন স্থানীয় সরকার নির্বাচন করলে এই সরকারের প্রভাব অটোমেটিকভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রভাবিত হয়। তার কারণ যারা লোকালে নির্বাচিত হবে, আইয়ুব খানের বিডি নির্বাচনের সময় আমরা দেখেছি, বিডি মেম্বার নির্বাচনে মানুষ স্বাভাবিকভাবে ভোট দেওয়ার সময় ভাবে যে সরকারের পক্ষের লোক কোনটা, কারণ তাকে ভোট দিলে সে যদি নির্বাচনে জিতে আসে, তাহলে সরকারের একটু সুযোগ সুবিধা, বরাদ্দ, আনুকূল্য ভালো পাওয়া যাবে। আর এরা
সরকারি লোককে, দলের লোককে ঘোষিত বা অঘোষিত, কারণ এটা তো একটা বাজে মেসাকার করছে হাসিনা দলীয় তকমা লাগে স্থানীয় সরকার। তো সেটার থেকে এই বেনিফিটটা বাজার তখন রাজি হয় নাই। জামাত দোদুল্যমান ছিল, শুধু বাচ্চা কাচ্চারা চাইলে তাদের লোক পাশ করিয়ে আনতে পারবে বা তাদের সমর্থনে আওয়ামী লোক আসলে সেগুলো দিয়ে পাবে। তো সেটা বন্ডুল হয়েছে। এখন সরকার তার ইচ্ছা মতো নির্বাচন করতে পারবে, যেহেতু তারা ক্ষমতায় আছে। জামাত আলী আলী এসে যাওয়ার, আওয়ামী লীগ আসা যাওয়ার জন্য ভোটে না হলে একটা সম্ভাবনা আসবে। বোধহয় রিসেন্টলি চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের জানাজাতে হ্যাঁ কি হয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে। পত্রিকার খবর অনুযায়ী সেখানে নিষিদ্ধ বললেও কিছু করতে পারে না, কারণ হাজার হাজার লোকের জানাজার ভিতরে জয় বাংলা হইতেছে, কারে ঠেলে কারে ধরবে। এক, দ্বিতীয় হইল তার জানাজাতে সে সময় বাজাদের লোকও গেছে, জামাতের লোকও গেছে। হ্যাঁ, বাজাই এই দুইটা তো গেল, ওরাও গেল। না, আপনার একটু ক্লিয়ার করা উচিত, বাজাত বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর বাজাই হইল বাংলাদেশ জামাতে ইসলামী। আমি একটু বাংলায় বললাম আর কি। আচ্ছা আর জানাব হইল জাতীয় নাগরিক পার্টি। আচ্ছা। তো ওরা সবাই গেল, তার মানে কি, তাহলে সেখানে একটা ইন্ডিকেশন আসতেছে যে আওয়ামী লীগ এদিকে আসুক বা আমাদের ভোট দেখ। যেমন জাতীয় নির্বাচনে আওয়ামী ভোট কারা পেয়েছে সেগুলোও কথা উঠেছে। অতএব এখন নির্বাচন হবে না হবে কি না, কোনো কিছু তাদের গোপনে গোপনে আতাত আছে কি না, এইগুলো তফসিল ঘোষণার পরে প্রকাশ্য হবে। তার কারণ জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরে এরা কিভাবে চলে গেল। আর ভোটের সময় আরেকটা দেখা যাবে, আমরা এক সময় রাষ্ট্রপতি নির্বাচনে আলী এবং বাজাত দুই দলের লোক গোলাম আজমের কদম বুসি করতে গেছে, এটা দেখেছি না, মনে আছে? ওরা তো রাজনীতি তখন আওয়ামী লীগের রাজনীতি ছিলেন, বুঝবেন যে দুইজনই গোলাম আজমকে পা ধরে সালাম করতে গেছে প্রেসিডেন্ট নির্বাচন। কারণটা কি? কারণ হইল তাদের যে ভোট, সে সমর্থনটা যদি এদিকে আসে। এটা রাজনীতিতে এই কৌশলের জন্য, যেমন ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের ওখানে যে একটা ইন্ডিকেশন দিল, এরা সবাই গেল, মেয়র সাহেব গেলেন, ঠিক তফসিল ঘোষণার পরে সেখানে একটা পোলারাইজেশন হবে। জানাফা চাইবে যদি আলীর কোনো ক্যান্ডিডেট সেখানে ভালো থাকে, যেমন এখন জানাফা তাদেরকে যোগদানের জন্য বলতেছে, তাদের বিরুদ্ধে মামলা নাই, অসুবিধা নাই, তারা আসুক দলবারের জন্য, ওটা চাইবে। আর গ্রামে আমি গত 2 মাসে 3-4 বার গেলাম জানাজা বা খাওয়া দাওয়া অনুষ্ঠানে। এখনই আমি রাস্তার মধ্যে আপনার ওই যে ব্যানার পেস্টুন দেখতেছি। এক, যে ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী বা এটা শুরু হয়ে গেছে, ছবি সহ, বিরাট বিরাট ছবি, ছবিটাকে এত সুন্দর করে মোলায়েম করে করেছে। 1 নাম্বার দেখলাম। 2 নাম্বার দেখলাম জানাজার মধ্যে দুই পক্ষের বাজাদ এবং বাজাইর প্রসপেক্টিভ ক্যান্ডিডেট, কারণ আমার এলাকার লোকজন বলতে আমি চিনি, এরা দুই পক্ষের লোকই জানাজা হাজির হয়ে যায়। ফিফটা টিপটা খবর পায় না, অন্যদিকে তারা কিন্তু আগে খবর পায় এবং জানাজাতে এসে তারা বক্তব্য রাখে। আর যার বাপ মারা গেল বক্তব্য দিবে, সে আবার বেকায়দায় পড়ে, কারণ কারে বাদ দিবে। তখন আমি এক জানাজাতে কয়েক জানাজা দেখলাম যে জামাতের অমুক বক্তব্য রাখবেন, বিএনপির অমুক বক্তব্য রাখবেন, প্রসপেক্টিভ সবগুলার দিতেছে। তাহলে এখনই তো এটা শুরু হইল, তফসিলের পরে দেখবেন আপনি কে কোন দিকে যায়। এই যে স্থানীয় নির্বাচনের সমীকরণটা আসলে কি হবে? আমরা দেখলাম জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট নিয়ে দুই পক্ষই, মানে জামাত বিএনপি বা অনেকেই দেখলাম যে তাদের দিকে টানার জন্য চেষ্টা করেছে। স্থানীয় নির্বাচনের হিসাবটা কিন্তু অন্যরকম, কারণ এখানে তো প্রতীকে ভোট হবে না, আওয়ামী লীগের লোকজন তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এখানে হয় কি, এখন এটা সরকারের যে সমস্যাটা শেখ হাসিনার শেষের দিকে হয়েছিল, সবাই তাকে মনে করতো যে তার হাতে অনেক ক্ষমতা এবং তিনি যা বলেন সেভাবে হয়। কিন্তু বাস্তবে ছিল যে ওই তার গণভবনের বাইরে তার ক্ষমতাটা আসলে এভাবে ছিল না। তিনি হয়তো কাউকে ক্ষতি করতে পারতেন, টার্গেট করেছেন বদিউর রহমান বা গোলাম মোল্লা রনি, ক্ষতি করতে পারতেন, বা ইন পার্সন কাউকে উপকার করতে পারতেন, কিন্তু ইন জেনারেল
তার দলের জন্য কোনো একেবারে ম্যাসিভ কোনো সিদ্ধান্ত নেওয়ার বা বাস্তবায়ন করার ক্ষমতা দলের মধ্যে ছিল না, সরকারের মধ্যেও ছিল না। এবং যখনই আপনার একটা একতান্ত্রিক সরকার আসে, অ্যারিস্ট্রিকেসির পরিবর্তে অটোক্রেসি চলে আসে, আভিজাত্যের পরিবর্তে, তখন এরকম হয়। বাইরে থেকে দেখা যায় অনেক কিছু আছে, ও মানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এখন যে অবস্থাটা হয়ে গেছে সেটা হলো ইউনূসের জামানাতে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতে বসে বসে পায়ের উপর পা তুলে সে আমাদের সবাইকে বিশ্ব নাগরিক বানিয়ে ফেলেছে। এই জাতিসংঘের সে মহাসচিব হয়ে যায়। আমরা তো চিন্তা করতাম মহাসচিব হয়ে যায়, কালকে আমেরিকার প্রেসিডেন্ট তার সাথে দেখা করতে আসবে। কিন্তু কোনো একটা জেলা শহরে, জেলা অ্যাডমিনিস্ট্রেশনে মানে সরকারের কোনো ক্ষমতা ছিল না। পুরো ক্ষমতাটি আইদার বিএনপি এবং কিছু কিছু জায়গাতে জামাত বা এনসিপি তারা এই ক্ষমতাটা ভোগ করেছে, যেটা এই সময়টিতে 100%, একদম 100% জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সব জায়গাতে ময়লার বাক্স থেকে শুরু করে একেবারে টাকার বাক্স, শুধু বিএনপি, শুধু বিএনপি, বিএনপি। ফলে এখানে সালাউদ্দিন সাহেব কি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিলেন এটা করব। পররাষ্ট্রমন্ত্রী বললেন যদি বেশি বাড়াবাড়ি করো তা আর একটা চুক্তি করে ফেলবো। তারেক রহমান সাহেব বললেন কঠিনভাবে নির্দেশ দিয়েছি, একেবারে যে যেই প্রার্থী সে দেবে সেটা হবে। কিন্তু বাস্তবতা হলো বিএনপির প্রার্থীর সামনে দাঁড়ানোর মতো অবস্থা স্থানীয় সরকারগুলোতে জামাত বন্য কারো হবে না। জামাতের স্পেশাল কতগুলো জায়গা রয়েছে, 8 থেকে 10টি এলাকা রয়েছে। যেমন আপনি ধরেন নড়াইল ঠড়াইল এই এলাকা আছে, তারপরে সাতকানিয়া আছে, চট্টগ্রাম শহরের কিছু জায়গা আছে, সিলেটের কিছু অঞ্চল আছে, চাঁপাইনবাবগঞ্জ আছে, রাজশাহীর 2-3টা এলাকা আছে। অর্থাৎ 10 থেকে 12টা ওদের একটা নির্দিষ্ট জায়গা আছে। সেখানে স্থানীয় নির্বাচন, অর্থাৎ যেখানে তাদের মাইটি মানে শক্তিমত্তা আছে, যেখানে ইচ্ছা মতো বাড়াবাড়ি করলে ইচ্ছা মতো রক কেটে দিতে দেবে আর কি। এবং এরা বিএনপি কেন, এরশাদের জমানাতেও জামাত সে রাজশাহীতে ওই এলাকাতে শক্তিশালী ছিল। ওইরকম কিছু কিছু এলাকা ছাড়া বাকি সব এলাকাতেই বিএনপির লোক ভোটে জিতে আসবে, শিল্পীটাই হোক, যেভাবে হোক না কেন, এটা পুরোটাই আসলে বিএনপির নিয়ন্ত্রণে থাকবে। স্থানীয় এখানে আশাবাদী হওয়ার মতো বা খুব একেবারে হাইপোথেটিক্যাল কোনো কিছু আমি দেখছি না। এর কারণে আপনি দেখুন আমাদের যে সমাজ, জামাতের আশাবাদী হওয়ার মতো কারোই আমাদের জনগণের আশাবাদী হওয়ার দরকার নেই, বরং এখানে বিএনপির যে সমস্ত লোকজন আছে তারাই এখানে হবে। আমি যে কথাটা বলতে চাই যে প্রকৃতিগতভাবে আমাদের এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ যত ভালো কাজ করেছে, পরবর্তী জেনারেশন সেই ভালো কাজগুলো ধারাবাহিকতা রক্ষা করেনি, হারিয়ে গেছে, বহু ভালো কাজ হারিয়ে গেছে। কিন্তু কোনো কারণে কোনো কালে কেউ যদি একটা মন্দ কাজ শুরু করেছে, ওই মন্দ কাজটা কখনো বন্ধ হয়নি, এনিথিং। তো এইটা হলো একটা, যার জন্য হয় কি যে প্রথম থেকেই মানে ধর্ম বলেন, কর্ম বলেন, সব জায়গাতে বলেন যে কোনো মন্দ জিনিস উদাহরণ বইলো না, করা তো দূরের কথা, আমি যদি একটা মন্দ জিনিস দেখেও থাকি এটা প্রচার করতে নিষেধ করা হয়েছে, যেন ওইটা দেখে আবার আরেকজনের উৎসাহ জাগবে। তাহলে এই যে ভোট র্যাগিং করা, ইঞ্জিনিয়ারিং করা, হল বানানো, নোটশিট করা, অর্থাৎ দেখেন 2014, 18, 24 যে মানে ইঞ্জিনিয়ারিংগুলো হয়েছে, এখন সেই ইঞ্জিনিয়ারিংগুলো বলছে 2025-26 সনে যে নির্বাচনটা হয়েছে এর চেয়েও টেকনিক্যালি আরও মানে ম্যাটিকুলাসলি ইঞ্জিনিয়ার্ড হয়েছে, এবং এটা জামাতের লোকজন বলছে। তাহলে মন্দ জিনিস কিন্তু বন্ধ হয় নাই। তারপরে ওই যে যেমন দেখা গেল যে আগে আমরা দেখেছি যে গৃহপালিত বিরোধী দল, এখন সে দেখা গেল সেই গৃহপালিত বিরোধী দল আরও মানে একবার, অর্থাৎ মামা একদিকে আমি আর একদিকে আমার মামু, তো মামু এবং আমি দুজনে মিলে আমরা একটা নাটক করছি। আপনি বোঝার চেষ্টা করেন যে পার্লামেন্টের মধ্যে এই কথাগুলো হচ্ছে। তো এই যে সমঝোতা, 2 নম্বরই জিনিসগুলো, এগুলো কখনোই বন্ধ হয় না। তো সেই দিক থেকে স্থানীয় সরকারে অতীতে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, তার আগে বিএনপি যে কাজগুলো করেছে, তার আগে জাতীয় পার্টি যে কাজগুলো করেছে, এই কাজগুলো এবার আরও সুন্দর এমনভাবে হবে আপনি আর আমি শুধু চেয়ে চেয়ে দেখবো আর মুসকি মুসকি হাসবো আর বলবো যে আল্লাহ বাঁচাইছে, যাই নেই, হ্যাঁ, ইজ্জত নিয়ে যে যার ইজ্জতের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা সংরক্ষণ করব আর জোরে জোরে বলবো আলহামদুলিল্লাহ আমি বেজ্জতি হই নেই। জি, এই যে সংসদেও এটি নিয়ে আলোচনা হচ্ছে বা এরকম কথাবার্তা শুনতে পাচ্ছি যে জামাত এবং বিএনপির যে সম্পর্ক সংসদে, এটা রনি ভাই বললেন যে আমি এবং মামুর মতো অনেকেই মনে করছেন, আসলেই কি তাই? এটি একটি দিক। আরেকটা দিক হচ্ছে যে প্রশ্নটা এর আগে রনি ভাইকে করে রাখি যে এই মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বিএনপি জামায়াতের কেউ কিন্তু কোনো কথা বলছে না, কেন?
এটা আপনাকে প্রশ্ন করে রাখলাম। আপনার বাজাত বাজাই সংসদে, এটা তো প্রাক্তন এমপি সাহেব তো রাজনৈতিক ভাষায় আমি মামু বলছে, বা আওয়ামী লীগের আমি ডামি। আমি তো বলি দল তো একটা, ওদেরকে আপনি দুই দল ভাবতেছেন কেন? হ্যাঁ, বাজাদের এক ফোঁটা রহমতের জন্য বাজাই তো সবসময় জিব্বা দশাত বের করে রাখতো কোন সময় খালেদা জিয়ার থেকে এক ফোঁটা রহমত পড়বে। দুইটা মন্ত্রীও তো ছিল, তারা তাদের টেকনিকে সুই হয়ে ডুববে, ফাল হয়ে বেরোবে, যেটুক পারে করে দেবে, কেমন? এবং তারা সাকসেসফুল। বাজাই জামাতে ইসলামী যেটা সাকসেসফুল, তারা দেখেন না এই যে আনকোরা তরতাজা টকববে রক্তের জানাফা জাতীয় নাগরিক পার্টি, এইগুলা কেমন করে তাদের আস্তিনের মধ্যে ঢুকে ফেলল। এখন তারা বাইরে হওয়ার জন্য বলতেছে আমরা স্বাধীনভাবে ইলেকশন করব। গুড, করেন স্বাধীনভাবে, আপনি লোক যদি আনেন করতে পারেন, যদি আওয়ামী লীগের ক্যান্ডিডেট যেগুলো খুন খারাপি নাই বলে দলে নিতে পারেন নেন, দেখা যাক না হয় কি না। সেক্ষেত্রে কি আওয়ামী লীগে যারা দাঁড়াবে বা জানাভাতে যাবে, নাগরিক পার্টি যাবে, তারা কি তাদের বুদ্ধিমত্তা দিয়ে খেলবে না? তারা ওখানে ঢুকে যদি আসতে পারে চলে আসবে। আবার মোশাররফের মতো জানাজা হইলে সেখানে সবগুলো তাদের জয় বাংলা বঙ্গবন্ধু স্লোগান দিবে। কারণ আপনি কাতুকুতু দিয়ে বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারবেন না। ইউনুসের টেকনিকে তার বাড়ি ভাঙতে পারেন, কিন্তু সেখানে আপনি ইউনুস বঙ্গবন্ধু হতে পারবেন না। অতএব ওই শক্তিটাকে অস্বীকার করা যাবে না। এবং বাজাদের সবচেয়ে একটা খেসারত দেওয়ার কাজ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। 133 অর্ডিন্যান্সের মধ্যে 98টা পাশ করতে আইসা ইউনুসের সাথে ধরম মরম থাকাতে তার সবগুলা পাশ করে দিচ্ছে। কেমন? ইউনুস তার আখের গুছানো যা করার করেছে, ইউনিভার্সিটি লাইসেন্স দেওয়া, ট্যাক্স বাঁচানো, তার গ্রামীণের অর্ডিন্যান্সকে তার ক্ষমতা বাড়ানো, সরকারের ক্ষমতা কমানো করছে। এখন যেহেতু বাজাদের সাথে লন্ডনে কি চুক্তি হয়েছে ইউনুসের, সেটা তো প্রকাশিত হয় নাই। ললিপপ যেটা দড়িয়েছে সেটাতে দৃশ্যমান হয়েছে তো এখন 12 ফেব্রুয়ারি নির্বাচন যেহেতু। এবং সেখানে কাকে দিয়ে তারেক সাহেবকে রিসিভ করাইল, কে রিসিভ করলো? খলিল। এই খলিলের পদত্যাগ চাইছিল না বাজাদ উপদেষ্টা হিসেবে, তাহলে ওইখানে সেই খলিলকে দিয়ে তাকে রিসিভ করাইলো এবং সেখানে একটা আতাত হইল। শোনা তো যায় বাণিজ্য চুক্তিও সেখানে এরকমভাবে হয়ে আসছিল, যে এগুলা সেখানে হয়েছে। তো এখানে আপনার যেটা ঘটবে, ক্ষমতায় থাকলে এক এক সময় এক একটা পাওয়ারের মাস্তানি হয়। আমরা যখন স্কুলে পড়ি তখন আইয়ুব খানের সাথে ফাতেমা জিন্নার কম্পিটিশন হচ্ছে। সেই কম্পিটিশনে ভোট কারা পারল? বিডি মেম্বারের ইনডাইরেক্ট ভোট তো মেম্বাররা দেবে। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মুসলিম লীগের ছিলেন, নাম করা চেয়ারম্যান, মুসলিম মুক্তার, ভালো কাজ করতেন। ওইটা আমরা যেহেতু ফাতেমা জিন্নার স্লোগান দিতাম, তখন উনি বলতেন, নাতি দূরেইও না, আমার আব্বার গোলাপ ফুলের গন্ধ সব দিকে ছড়াইয়েছে, সবাই পাত্তি ফাইতেছে, সবাই আমার আব্বা গোলাপ ফুলে দেবে, আইয়ুব খানের গোলাপ ফুল। কিন্তু তুমগো ফাতেমা জিন্নার হারিকেনের তো সলতে সরে গেছে, তেল তো নাই, কেরোসিনও নাই, সলতাও নাই, হারিকেনে বাতি জ্বলবে কেমনে? ওই সময় আমরা দেখেছি আইয়ুব খান রানে বলে এক ছেটিয়া স্থানীয় সরকারের মেম্বারগুলো পয়সা টেরে সেখানে দিল। আসলো এরশাদের আমল। এরশাদ আমলে আমাদের ওই যে একজন মন্ত্রী আছে না, রাজনৈতিক নেতাদের তো সুবিধা আছে, এরা ওই যে মানুষের যেরকম বেশি স্বামী বদলায়, স্ত্রী বদলায় বেকায়দা পড়লে, এরা ফট করে এই দল থেকে এই দিকে যায়, এটা বদলাই ওইটাতে যায় সুবিধার জন্য। তারা করলো কি, তখন টাইগার বাহিনী, জাফর ইমাম ছিল একজন মন্ত্রী, এখন নাকি আওয়ামী লীগে যোগদান করে আছে এরকম। জাফর ইমাম জাতীয় পার্টিতে ছিল, আগে বাজাদে ছিল বিএনপি, জিয়ার আমলে প্রতিমন্ত্রী ছিল ক্যাবিনেট দিকে। খালেদা জিয়ার আত্মীয় হতো, খালেদা জিয়ার আত্মীয় হতো। হ্যাঁ জানি তো, আমার বাড়ি ফেনীতে না। তো তাহলে বাজার থেকে আসলো জাতীয় পার্টিতে, জাতীয় পার্টির থেকে পরে আসলো আবার কি আওয়ামী লীগে না কোথায় আসলো, এসব বুটবেল করলে। তখন তার টাইগার বাহিনী ছিল, সেই টাইগার বাহিনী স্থানীয় নির্বাচন সবগুলা কন্ট্রোল করছে। এরপরে আওয়ামী লীগের আমাদের যে আওয়ামী লীগের নাম করা 4 জন গডফাদার ছিল, তার মধ্যে একজন ছিল আমাদের ফেনীর জয়নাল হাজারী। জয়নাল হাজারীর ক্লাস কমিটি এক ড্রেস দিয়ে স্টেডিয়ামে যে মিটিং টিটিং করতো আমরা শেষ থেকে, হ্যাঁ, সেই সময় দেখা গেল যেই স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান হলো জয়নাল হাজারী, শুধু ওদেরকে খবর দিল যে আমার 40-42টা মনোনয়ন আছে আওয়ামী লীগের, এগুলো হবে, তারা বিরুদ্ধে দাঁড়াবে, তাদের বাড়িতে আমার কিছু লোক যায় দাওয়াত খাবে। খালি কিছু লোক দাওয়াত খাবে বলছে, এতে সবগুলা তো এলাকা ছাড়ি পালাইছে। এখনো কম বেশি সেটা ঘটবে, কারণ এরা যেটা এখন বলতেছে নিউট্রাল হবে, সেই নিউট্রালিটি কিছু দেখা যাচ্ছে না।
ভাঙ্গাতে যে লোক চাঁদাবাজির লোকটাকে থানা থেকে নিয়ে আসলো কেন গেল কেন? খবরে আসছে যে ভালো মন্দ রাজনীতিগুলো দেখতে হবে। কিসের ভালো মন্দ? ও চাঁদাবাজি করছে, ধরা পড়ছে, তারা ছাড়তেছে জি, কেন? আপনার কাছে যদি সময় থাকে আবার আসবো। রনি ভাই, এই প্রশ্নটা আপনাকে করেছিলাম যে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকারি দল এবং বিরোধী দল সবার মুখেই কিন্তু কুলুপ, কেউ কিছু মূল বলছে না। ব্যাপারটা হলো যে খোলামেলা শিশুর মতো বলি, হুম, যেটা একেবারে রাজনীতিবিদদের মতো। 4 মিনিটে বলেন। 3 মিনিটে বলতে পারবো। আচ্ছা, প্রথম হলো যে এরকম নির্বাচন সিজন একটা পলিটিশিয়ান বলতেছে শিশুর মতো বলবে। নির্বাচনের আগে 3টা মূলা ছিল বা 3টা কলা ছিল। হুম, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছে আমেরিকায় কলা দিয়ে, তুমি এই কলা খাও, যদি তুমি এই চুক্তি এই বিএনপি এবং জামাতকে একত্র না করে নির্বাচনের 3 দিন আগে করতে না পারো, তাহলে তোমাকে সেফ এক্সিট দেওয়া যাবে না। দিস ইজ ইউর ফার্স্ট প্রায়োরিটি, সেফ এক্সিট। এই যে তুমি ভিভিআইপি প্রোটোকল নিতেছো, যা কিছু করতেছো, লোকজন, তুমি এই গত কয় মাসে যা করছো, লোকজন তোমাকে পাড়ায় মেরে ফেলবে একদম, হুম, আমরা যদি সাথে না থাকি। তো এটা ছিল তার ফার্স্ট প্রায়োরিটি। এদিকে জামায়াতের যারা লোকজন আছে তাদেরকে বলা হয়েছিল, আপনারাই ক্ষমতায় আসতেছেন, নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই, তবে এটা অ্যাপ্রুভ করার পরে ক্ষমতায় গেলে তো আপনি এটা করতে পারবেন না, আর এটা যদি না করেন আমরা আপনাকে ক্ষমতায় আনবো না। বিএনপিকে ঠিক সেম একই অবস্থা তাদের করা হয়েছে। তারেক দেশে আসা থেকে শুরু করে অন্য যে সমস্ত বিষয়, এইরকম 3 জনের 3টা কলা ছিল। 3টা কলা 3 জনের মুখের মধ্যে ঢুকানো আছে। ফলে এখন হলে কি, চুক্তিটা হয়ে গেছে। চুক্তিটা হওয়ার পরে এখন কিভাবে এই কথা বলে, আমার সবচেয়ে এই জাতি কৃতজ্ঞ 2 জন লোকের কাছে। 1 নম্বর কৃতজ্ঞ হলো খলিলুর রহমান। তিনি এত সুন্দর একটা সত্য কথা বলেছেন, জাতি তাকে স্মরণ রাখবে। তিনি সুন্দরভাবে দুটো সত্য কথা বলেন। 1 নম্বর হলো যে, ভাই আমি তো এখানে আসিনি, কারো হাতে পায়ে ধরে আমাকে আসিনি, আমাকে হাতে পায়ে ধরে আনা হয়েছে। ইট মিনস, তা বোঝার চেষ্টা করেন যে হুম, কলাটা কোন পর্যায়ে আসছে। হুম, সেকেন্ড একটা কথা বলেছে যে এখানে এই যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তি মানে যারা প্রধান রাজনৈতিক দল, মানে এখানে এনসিপি, মানে যারা আছে তারা, জামাত এবং বিএনপি, তাদের সম্মতি নিয়ে, খালি ভাগ্য হলো সে বলেনি যে তারা উপস্থিত ছিল। যদি এই কথাটা সে বলতো তাহলে কি করতেন, কিছু করার ছিল না। সে বলছে যে তারা জানতো, কিন্তু সে যদি বলে ফেলতো যে হ্যাঁ এই চুক্তির সময় তারা উপস্থিত ছিল, অমুক অমুক লোক ছিল, এবং ভবিষ্যতে যদি আপনি খলিলুর রহমানের সাহেবের বেশি ডিস্টার্ব করেন, সে কথা বলে ফেলবে। এক্স্যাক্টলি। আই এম শিওর বলে ফেলবে, আপনি লিখে রাখেন একদম, সে কথা বলে ফেলবে। ফলে এই জিনিসটা একটা বাস্তবতা। আমাদের এই জাতির কণ্ঠে গোলামের শৃঙ্খল পড়ে গেছে, এই জাতির হাতে গোলামের শৃঙ্খল পড়ে গেছে, পায়েও পড়ে গেছে। এখন যারা এই শৃঙ্খল পরিয়েছে তারা আমাদেরকে যদি মুক্তি দেয় একরকম, অথবা সম্মিলিতভাবে আমাদের এই শৃঙ্খল আমরা যদি ছিন্ন না করি, তাহলে এর থেকে মুক্তির কোনো লক্ষণ নাই। যারা আমাদের সামনে আছে প্রায় সবাই এই পাপের সাথে জড়িত, এই অন্যায়ের সাথে জড়িত। এখানে যা কিছু হয়েছে, চুপ থাকার কোনো স্কোপ নাই। এমনকি ইনস্পাইট অফ আওয়ার লাইফ, আমি বদিউর রহমান আমাদেরকে যদি, আমি বললাম যে উনি, ওনার তো বয়স হয়ে গেছে, উনি আর বাঁচবেনি বা কয়দিন, আমার তো এখন ওনার চেয়ে অনেক বয়সে আমারই আছে। কি যে বলেন, আই এম ইয়াঙ্গার দ্যান ইউ। হ্যাঁ, তাড়াতাড়ি মারতে আমি চাচ্ছেন। চাচ্ছি যে আমাকে যদি কেউ বলা হয় যে ঠিক আছে আজকে গোলাম মোল্লা রানী তুমি ইঁদুরের বিষ খেয়ে মারা যাবা, বিনিময়ে কালকে আমেরিকার চুক্তিটা বাতিল হয়ে যাবে, আপনার এই অনুষ্ঠানে বলে গেলাম, আমি সবার সামনে জাতিকে সাক্ষী রেখে ইঁদুরের বিষ খাবো, কিন্তু এই চুক্তি থেকে এই জাতিকে যারা রক্ষা করবে তাদের সম্মানার্থে আমি ইঁদুরের বিষ খাবো। এই চাচ্ছি আমার জীবনের বিনিময় হোক, আমার জীবনের বিনিময় হোক, তবু এই জাতি রক্ষা পাক। এই কারণে হলো আমি ইতিহাসের ছাত্র। জি, বদিউর রহমান। একটা মিনিট শেষ করে, আমি ইতিহাসের ছাত্র। এরকম বহু চুক্তি আমি দেখেছি, 100 বছরের আগে সেখান থেকে বের হওয়া যায়নি। তো যার জন্য আমরা যে অবস্থায় পড়েছি, দিস ইজ দ্য রাইট টাইম। আদারওয়াইজ পরে 100 বছর পরে, আপনি ইতিহাস পড়ে দেখেছেন যে 100 বছর আগে চুক্তি থেকে বের হওয়া যায় না, সেই কারণে ইঁদুরের বিষ খাওয়ার কথাটা কইলেন। রাইট। জি, আমরা বুঝতে পেরেছি। এই যে চুক্তি নিয়ে যেটা সরকারি দল এবং বিরোধী দল কোনো মন্তব্য করছে না, না করার পেছনে রনি ভাই যে কারণটা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিট, জামাত বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়া হবে, তারা ক্ষমতায় যাবেন, এরকম কলা ঝুলানো হয়েছিল। আপনি কি তাই মনে করেন কিনা? আর কৃত্রিম কৃত্রিম জনমত সমাজ এবং রাজনীতিকে কি বদলে দিতে পারে কিনা, সংক্ষেপে 1-2 মিনিট। সংক্ষেপে আপনার জামাত এবং বাজাই এরা এই চুক্তিতে একজোটে ছিল, তাদেরকে মূলা দেখিয়েছে, এটা ওনার বিশ্লেষণ। হুম,
আমি সেটাতে যাব না। আমার সেটা হলো ইউনূসের সাথে লন্ডনে তারেক সাহেবের বৈঠক থেকে শুরু করে জামাত সহ সেখানে আন্ডারস্ট্যান্ডিংটা হিডেন ছিল যে ইলেকশনটা হয়ে যেতে হবে। এই যে সংসদ সনদ জুলাই সদন বিএনপি এখন যেটা বললো যে তখন যদি আমরা রাজি না হইতাম তাহলে তো আমরা ইলেকশনে দিত না, আরও থাকতো। আর এরা চাইছে যে ইলেকশন হয়ে গেলে তো আমরা এসে যাচ্ছি। এগুলা তখন একটা ক্যারিকেচার ছিল। দল কিন্তু একটা, তারা দুই অংশ গেছে, দুইজনের কিন্তু এক জায়গায় রসুনের গোড়া এক জায়গায় আছে, সেটা হইলো আওয়ামী লীগ ঠেকাতে হবে যে যেন না আসতে পারে। আরেকটা 28শে অক্টোবর শেখ হাসিনা করবে বিএনপিকে ফন্ড করা সভা, সেটা সম্ভব হোক বা না হোক আমরা সেটা জানো না, টোটালি গোটা কেটে দেব। আর কৃত্রিম যেটা বলতেছেন সম্ভব কিনা, কি সম্ভব হবে? আপনি যদি রিয়েলি যদি তারেক রহমান সাহেব চায় যে তিনি হিরো হবেন, রাজার মতো থাকবেন, উনি স্থানীয় সরকার নির্বাচনটা দলীয়করণ না করে দিতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। কিন্তু তার আগেই তো লক্ষণ হইল কি, সব মেয়র পদ, জেলা পরিষদ, এই জায়গায় সবগুলো নিজের দল দিয়ে দখল করলো না? তো এটা কি ইন্ডিকেটিভ? এটা হইলো এই যে মেয়র পদ থেকে শুরু করে সবগুলো দখল করলো, তাদেরকে রিহার্সেল দিয়ে ট্রেনিং দিয়ে আগে দিয়ে সব ফিটফাট করে ফেলতেছে, এগুলা দখল হয়ে যাবে। তো এইগুলা দখল হইলে এগুলার দেখা দেখি ইকতিদাতুল বিহাজাল ইমাম, এই যে ইউনিয়ন পরিষদের সেগুলো আর কি বাক থাকবে? মানে এই যে জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের প্রশাসক বা পৌরসভার প্রশাসক, এগুলোর ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে না শেষ পর্যন্ত, এবং এটা তো বিরোধী পক্ষ থেকেও আপত্তি জানানো হয়েছে, তাই না? দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।